আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ডক্টর ইউনূস সরকার ও ভবিষ্যতে ক্ষমতার লড়াই। বাংলাদেশের রাজনীতি বরাবরই ব্যক্তি, দল, আদর্শ, রাষ্ট্রযন্ত্র ও আন্তর্জাতিক কৌশলের এক জটিল সমন্বয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বহুবার রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটনাবহ বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু উঠে এসেছে। বিশেষ করে 5ই আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয়। ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক চাপ, বিরোধী রাজনীতির কৌশল, ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা, সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কৌশল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে গঠিত অন্তর্বর্তী ক্ষমতা কাঠামোর আলোচনা, আন্তর্জাতিক শক্তির ভূমিকা সহ বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করা হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক ধারাবাহিকতা। বাংলাদেশের রাজনীতি মূলত 4টি বড় ধারার উপর দাঁড়িয়ে আছে। 1. জাতীয়বাদী ধারা, বিএনপি। 2. বাঙালি জাতীয়বাদ ও মুক্তিযুদ্ধের ধারা, আওয়ামী লীগ। 3. ইসলামপন্থী ধারা, জামায়াতে ইসলাম এবং এর সমসাময়িক যে দলগুলো। সামরিক প্রশাসনিক ভারসাম্য বৃদ্ধি ধারা, জাতীয় পার্টি। এই 4 শক্তি গত কয়েক দশক ধরে বিভিন্ন সময়ে ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। তবে সময়ের সাথে সাথে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। এখন রাজনৈতিক শুধুমাত্র ভোটের লড়াই নয়, বরং আন্তর্জাতিক সমর্থন ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ, মিডিয়া বর্ণনা, ডিজিটাল প্রতারণা এবং প্রশাসনিক শক্তির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি এখন চতুর্মুখী ক্ষমতার রাজনীতিতে প্রবেশ করেছে। এখন জনগণের ভোট, আন্তর্জাতিক চাপ, প্রশাসনিক শক্তি এবং অর্থনৈতিক সক্ষমতা, এই 4টি স্তম্ভ একসাথে কাজ করে। 5ই আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন। 5ই আগস্টের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। এই সময়ের পর থেকে দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং ক্ষমতার কাঠামো নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকে মনে করেন এই পরিবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু একটি নতুন পরীক্ষামূলক কাঠামো গড়ে ওঠে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী প্রশাসনিক ধারণা সামনে আসে। ডক্টর ইউনূস বিশ্ব পর্যায়ে একজন গ্রহণযোগ্য ও অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা হিসেবে পরিচিত। পশ্চিমা বিশ্বে তার প্রভাব ও আন্তর্জাতিক সংযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। বিশ্লেষিত তথ্য, রাজনৈতিক বিশ্লেষণের একটি অংশ মনে করে আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা কমাতে একটি টেকনোক্রেটিক ভারসাম্য খুঁজেছিল। ডক্টর ইউনূস সেই ভারসাম্যের প্রতীক হিসাবে সামনে আসেন। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকা, ইউরোপ বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা, মানবাধিকার এবং অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে আগ্রহী ছিল। তবে অন্য কোনো অংশের বিশ্লেষক মনে করে বাংলাদেশের বাস্তবতা রাজনীতি শুধুমাত্র আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যথেষ্ট নয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দলভিত্তিক কাঠামো, মাঠ কেন্দ্রিক, এখানে জনসম্পৃক্ততা ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তৈরি করে কঠিন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে প্রশাসনিক ধারণা সামনে আসে তার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক পূর্ণভাবে সাজানোর আলোচনা শুরু হয়। সম্ভাব্য কৌশল, বিশ্লেষকদের ধারণা কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব পায়। অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের ব্যাংকিং খাত, ডলার সংকট, বৈদেশিক ঋণ, রপ্তানি খাতকে পুনর্গঠনের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ ব্যর্থ হয়। তিনি সম্পূর্ণ নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা গ্রহণ করেন এবং স্বার্থ হাসিল শেষ হয়ে একটি নির্বাচন দিয়ে পালিয়ে যান, এটা অনেক বিশ্লেষকরা মনে করেন। শ্রম বাজার, মানবাধিকার, পশ্চিমা বিশ্বে বাংলাদেশের খাত ও শ্রম নিয়ে দীর্ঘ উদ্বেগ প্রকাশ করে আসছে। সে কারণে শ্রম নীতি, মানবাধিকার ইস্যুতে নতুন আলোচনা শুরু হয়, কিন্তু এই আলোচনার শুরুর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত করে আমেরিকার কাছে সে বাংলাদেশকে
অনেকে বলে থাকে যে বিক্রি করে দিয়ে চলে গেছে। প্রিয় বন্ধুরা, বিএনপি ক্ষমতায় আসা বাস্তব সংকট। নির্বাচন বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা ছিল অত্যন্ত বেশি। দীর্ঘদিন বিরোধী দল থাকার কারণে জনগণের একটি অংশ মনে করেছিল বিএনপি ক্ষমতায় এলে দ্রুত অর্থনৈতিক স্বস্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ছিল কঠিন, অনেক কঠিন। বিএনপির সামনে সংকটগুলো: ভাঙা অর্থনীতি, ডলারের সংকট, বৈদেশিক ঋণের চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশকে যে দুঃশাসন এবং মব এর দিকে ঠেলে দিয়েছে এবং দেশকে পঙ্গু করে দিয়েছে, তার এক বিরাট বোঝা বিএনপি সরকারের মাথার উপর। এছাড়া বিরোধী দলের যে রাজনৈতিক দলগুলো আছে, ক্ষমতাসীন দলের ব্যর্থতাকে বড় করে তুলে নিজেদেরকে অবস্থান শক্ত করার চেষ্টা করে। বিএনপি ক্ষমতায় আসার পরও একই চিত্র দেখা যায়। এখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অত্যন্ত সংগঠিত একটি দল। দলটি দীর্ঘ ক্ষমতার সময় থাকার কারণে তাদের মাঠ পর্যায়ে নেটওয়ার্ক এখনো শক্তিশালী। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ কয়েকটি কৌশল অনুসরণ করতে পারে। জনগণের অর্থনৈতিক কষ্টকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়া যায়, নিজেদের সময় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা, বিএনপির প্রশাসনিক দুর্বলতা প্রচার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রচারণা চালানো, আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা পূর্ণ গঠন করা। কিন্তু বিএনপি জামাতে ইসলামের সম্ভাবনা সীমাবদ্ধ। বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ইসলামপন্থী শক্তি, তবে দলটির সামনে ঐতিহাসিক বিতর্ক, সাংগঠনিক সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে একটি অংশ মনে করেন জামাত ক্ষমতায় এলে তারা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতো, কারণ আন্তর্জাতিক চাপ, প্রশাসনিক অভিজ্ঞতার সীমাবদ্ধ, অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ, তাদের অন্যথায় জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেনি। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এভাবে তারা কখনো প্র্যাকটিক্যাল তাদের অভিজ্ঞতা নেই। প্রিয় বন্ধুরা, এছাড়া জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু জাতীয় পার্টি দলটি একরকম শেষের দিকে চলে যাচ্ছে। এই যে অবস্থা, বিএনপি যে অবস্থায় এসেছে বাংলাদেশের ক্ষমতায়, সে অবস্থায় যদি অন্য যে কোনো দল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অস্থিতিশীল পরিবেশে ক্ষমতায় আসন করতো, সে দল টিকে থাকা কঠিন হয়ে পড়তো। কিন্তু বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিরোধী দলকে নিজেদের আওতাধীন রাখতে হবে, প্রশাসন এবং অন্যান্য দলগুলোকে তাদের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে আওয়ামী লীগকে তাদের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তা না হলে বিএনপির এবং বাংলাদেশের মধ্যে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে, অনেক বিশ্লেষকরা মনে করেন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। সেই অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সামনে এক কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতটুকু মোকাবেলা করতে পারবে তা অবশ্যই সামনে সকলে দেখতে পারবে। আওয়ামী লীগকে ফিরে আসা সম্ভব হবে? অধিকাংশ বিশ্লেষণ মনে করেন তারা ফিরে আসতে পারবে না। দলটির ঐতিহাসিক ভিত্তি শক্তিশালী থাকলেও তারা ফিরে আসতে, কিন্তু বেশিরভাগ বিশ্লেষকরা মনে করেন দলটি পূর্ণ গঠন হবে, আবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে। কারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা যেভাবে বাংলাদেশ চালিয়েছে, এখন সাধারণ জনগণ সহ অনেক বিশ্লেষকরা মনে করতেছে যে আগের সরকারই ভালো ছিল। কারণ আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী, তারা বর্তমান কোনো কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে না, তখন তারা অতীতের দিকে তাকিয়ে থাকে, অতীতে কি ঘটেছিল। প্রিয় বন্ধুরা, এই সুন্দর মাতৃভূমিকে রক্ষা করার মতো একটি দল বাংলাদেশে তৈরি হোক, আমরা যেন শান্তিতে থাকতে পারি, প্রতিটি নাগরিক যেন শান্তি সুখময়, সকল প্রকার অশান্তি থেকে মানুষ নিরিবিলি বাস করতে পারে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, পণ্যের সংকট, সকল সংকট তখনই দূর হবে যখন দেশের যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন সরকারকে সহযোগিতা করা, প্রতিটি নাগরিক যেন
প্রতিটি নাগরিক যদি সরকারকে সহযোগিতা করে সরকারের পাশে দাঁড়ায়, একটি দেশ হয়ে যাবে সুন্দর সমৃদ্ধ। এই সবুজ পতাকা হয়ে যাবে চির অম্লান। মানুষ বাস করবে শান্তিতে সুখে, সুখময় হবে সকলের জীবন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।